যেই সমাজে ধর্ষক খোলা বাতাসে ঘুরে, বুঝতে হবে সেই সমাজে বিবেকবান মানুষ নেই, সেই সমাজে কোনো সুপুরুষ নেই। অন্তত ধর্ষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে হলো কিছু রকেট প্রজেক্টের জন্য হলো ধর্ষকের শাস্তি স্বরূপ বাইতুল মোকাররমের সামনে কোমর পর্যন্ত পুঁতে বা নির্দিষ্ট কোনো স্থানে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ধর্ষণ পৃথিবীর ইতিহাসে বলা চলে সবচাইতে ঘৃণিত একটি শব্দ। ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ভার অনেক বেশি। পৃথিবীর সমস্ত ঘৃণা যদি একটি শব্দের পিছনে লাগিয়ে দেওয়া হয় তাহলে বোধহয় কম পড়ে যাবে। সমাজে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক মহলে এই শব্দটি শুধু ঘৃণারই নয়, বরঞ্চ এক কলঙ্কযুক্ত শব্দ। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই পরিস্থিতিতে এসে ধর্ষণ প্রতিনিয়ত একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে পড়েছে। সকালবেলা খবরের কাগজে ধর্ষণ, দুপুরবেলা সোশ্যাল মিডিয়া দেখলে ধর্ষণ, বিকেলে লাইভ স্ট্রিম মিডিয়া দেখলে ধর্ষণ। ধর্ষণ হচ্ছে না এমন একটি দিনও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের গত 10 বছরের ধর্ষণের যদি আমরা একটি ডাটা শিট পরিলক্ষিত করি তাহলে দেখা যাবে সেখানে ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ধর্ষণের এই ব্যাপকতার পিছনে কারণ খুঁজে বের করতে এখনো ব্যর্থ সরকার, প্রশাসন এবং জনগণ। তবে হ্যাঁ, বিবেকবান ব্যক্তির কাছে এই রহস্যটা খুঁজে বের করা খুব একটা মুশকিল কিছু না। ধর্ষণের জন্য দায়ী মূলত কে? ধর্ষণের জন্য মূলত দায়ী আমরা বলি নারীর পোশাক, আমরা বলি পুরুষের মানসিকতা, আমরা বলি সামাজিক বৈষম্যতা, নারীর প্রতি সমাজের দায়বদ্ধতার অভাব। এই ধরনের নানা মুখরোচক কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু প্রকৃতপক্ষে ধর্ষণের যদি আমরা কারণ উদ্ঘাটন করতে যাই সেক্ষেত্রে আমরা শুধু একটি জিনিসই পাই, সেটা হচ্ছে আইনের সুষ্ঠু প্রয়োগ এবং সঠিক আইনের প্রণয়নের অভাব। আমরা যদি ধর্ষণের কেসগুলো স্টাডি করি তাহলে দেখতে পাবো ধর্ষণের বর্তমানে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নারীদের বয়স কোনো ফ্যাক্ট করে না। 3 বছরের শিশু চকলেট আনতে গিয়ে দোকানে ধর্ষণ, বাসের মধ্যে ডাকাতি করতে গিয়ে নারীকে ধর্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, মাদ্রাসাগুলো বাদ যাচ্ছে না সেখানেও ধর্ষণ, চলন্ত ট্রেনে, চলন্ত বাসে, বাসা বাড়িতে ঢুকে এবং পার্কে, রাস্তায়, যেখানে ইচ্ছে সেখানেই ধর্ষণ হচ্ছে। ধর্ষণের এখন না নির্দিষ্ট কোনো বয়স আছে, না নির্দিষ্ট কোনো স্পট আছে। যে কোনো 3 বছর থেকে 75 বছরের নারী ধর্ষিত হচ্ছে। এটা বাংলাদেশের রিয়েলিটি। বাংলাদেশের এই রিয়েলিটিতে দাঁড়িয়ে আমরা অনেক ধরনের কথাবার্তা শুনতে পাই। ধর্ষণের জন্য এই আইন করা উচিত, ধর্ষণের জন্য ওই আইন করা উচিত, বাস্তবে কিছুই হচ্ছে না। তবে বাংলাদেশের কিছু কিছু আজব প্রাণী যাদেরকে আমরা বুদ্ধিজীবী নামে চিনি এবং কিছু কিছু আজব কীট যাদেরকে আমরা শাহবাগী নামে চিনি, ধর্ষণের বিরুদ্ধে কঠোর কোনো আইন করতে গেলে তাদের বুকে জ্বালা বাঁধে। এবং বাংলাদেশে এক শ্রেণীর নারীবাদী আছে যারা নারীদেরকে একেবারে বিলাসিতার একটা বস্তু বানিয়ে ফেলেছে এবং এন্টারটেনমেন্টের একটা অংশ বানিয়ে ফেলেছে। নারীর অধিকার খর্ব হয় এমন কিছু দেখলেই তাদের গায়ে জ্বালা বাঁধে, কিন্তু নারী যখন ধর্ষিত হয়, প্রকৃত পক্ষেই নারী যখন অধিকার খর্ব হয় তখন তাদের কোনো টুশব্দও থাকে না। কারণ এই নারী যতক্ষণ পর্যন্ত ভোগের বস্তু হিসেবে আছে ততক্ষণই তাদের ফায়দা। কিন্তু একটা আমার মা, আমার বোন অথবা আমার কোনো সহপাঠী যখন ধর্ষিত হয় তখন এই ধরনের বুদ্ধিজীবী বা শাহবাগী কীটদের মুখে কোনো ধরনের শব্দ থাকে না। বাংলাদেশের এই প্রেক্ষাপটে যদি ধর্ষণকে প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ইসলামী যে বিধিবিধান আছে, ইসলামী শাসনতন্ত্রে নারীদের অধিকার রক্ষায় এবং ধর্ষণের বিরুদ্ধে যেই সমস্ত আইন আল্লাহ দিয়েছেন সেই ধরনের আইন যদি প্রণয়ন করা হয় 100% গ্যারান্টি বাংলাদেশ থেকে ধর্ষণ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। সে আইনগুলো কি সবারই জানা উচিত। ইসলামী কোনো ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটি কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, বাংলাদেশের বর্তমানে যে ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, যেই ধরনের অপরাধ আমরা দেখতে পাচ্ছি, তার থেকে পরিত্রাণের একটি মাত্র উপায়, সেটি হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। আপনি সবকিছুতে না পারেন, অন্তত 3টা বিষয় যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন, বাংলাদেশ থেকে চুরি, হত্যা এবং ধর্ষণ এই 3টি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। কারণ আইনের সুষ্ঠু প্রয়োগ যদি না থাকে, অপরাধী কোনো অপরাধ করতে ভয় পায় না। তাহলে কি করা যায়? যেমন কোনো চোরের যদি হাত কেটে দেওয়া হয়, তার দেখা দেখে বাকি চোরগুলো অটোমেটিক কি ভালো হয়ে যাবে।
চুরি টোটালি ছেড়ে দেবে, কারণ কাটা হাত নিয়ে, কাটা আঙুল নিয়ে সমাজে কেউ চলবে না। এবং হত্যার বিপরীতে হত্যা, কেউ যদি কাউকে হত্যা করে এবং সেটি প্রমাণিত হয়, তাকেও যদি অনুরূপভাবে হত্যা করা হয়, তাহলে পরবর্তীতে কেউ আর হত্যা নামক এই জঘন্য অপরাধে জড়াতে চাবে না। এবং সবচেয়ে জঘন্য অপরাধ যেটি ধর্ষণ, সেই ধর্ষণের যদি সুষ্ঠুভাবে এবং শরিয়া আইন মোতাবেক বিচার করা হয়, এই সমাজে ধর্ষণ করার মতো দুঃসাহস এবং এই ঘৃণিত অপরাধী করার মতো দুঃসাহস কেউ করবে না। এখন এই ধরনের আইন প্রণয়ন করতে গেলে এবং সেগুলোর প্রয়োগ করতে গেলে সমাজের এক ধরনের কীট পতঙ্গ, যাদেরকে আমরা বুদ্ধিজীবী সুশীল বলে জানি, তারা বলবে এই ধরনের আইনগুলো বর্বর। এর কারণ হচ্ছে তারাও কোনো না কোনো ভাবে এই ধরনের অপরাধের সাথে জড়িত। চুরি, না হয় হত্যা, না হয় ধর্ষণ। আনন্দ বিলাসের নামে বর্তমানে ধর্ষণ হচ্ছে, যেটাকে আমরা বলি লিভ টুগেদার। একটা ইসলামী দেশে বা ইসলামী শাসন থাকা অবস্থায় এই ধরনের লিভ টুগেদার বা আনন্দ বিলাস কোনোভাবেই সম্ভব না বলেই আমাদের সমাজের এই ধরনের সুশীল নামক কীটদের এই আইনগুলোতে এত মাথা ব্যথা। কিন্তু ইতিহাস এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় এবং এটাই প্রমাণিত, যে কোনো অপরাধের বিপরীতে যদি কঠোর আইন এবং আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকে, সেই অপরাধটি সমাজ থেকে বিলুপ্ত করা একেবারেই কঠিন হয়ে পড়ে এবং সেই অপরাধটি সংগঠিত হতেই থাকবে। আমরা যদি ইসলামী স্বর্ণযুগগুলো বিবেচনা করি, যখন সমাজে ইসলামী আইন ছিল, তখন কোনো মানুষ ক্ষুধার্ত ছিল না, কোনো মানুষ অপরাধের সাথে যুক্ত ছিল না। ধর্ষণ নামক যেই সমাজে ধর্ষণ একটা সাধারণ ব্যাপার ছিল এবং নারীদের হত্যা, কন্যা সন্তান হত্যা একটা সাধারণ ব্যাপার ছিল, সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসলামী আইনের মাধ্যমে পুরোপুরি সমাজটাকে পাল্টে দিচ্ছে। তখনও কিছু এই ধরনের বুদ্ধিজীবী নামক কিছু কীটপতঙ্গ তখনও ছিল, যারা এর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল, এখনো আছে। কিন্তু এদেরকে যদি ছাঁটাই করে, এদেরকে ডিনাই করে ইসলামী আইন প্রণয়ন করা যায়, তাহলে 100% এই সমাজ থেকে ধর্ষণ, হত্যা এবং চুরি, চাঁদাবাজি, এই ধরনের সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। এবার আপনি যদি বিবেকবান হন, বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, এবং আপনি যদি আপনার জীবন, আপনার সন্তানের জীবন, আপনার ঘরে থাকা প্রত্যেকটা মহিলার জীবনে সুরক্ষা চান, তাহলে আপনাকে প্রশ্ন তুলতেই হবে যে ধর্ষণের আইন, হত্যার বিরুদ্ধে আইন, চুরির বিরুদ্ধে আইন শরিয়া সম্মত কেন নয়। এই প্রশ্নটা আপনার হওয়া উচিত, এই প্রশ্নটা আমার হওয়া উচিত, এই প্রশ্নটা সমাজের প্রত্যেকটা বিবেকবান মানুষের হওয়া উচিত। তবে হ্যাঁ, এর বিরুদ্ধে যদি কেউ আঙুল তোলে, তার সেই আঙুল ভেঙে দিতে হবে। আমি বলবো, ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশে প্রত্যেকটা এলাকায়, বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীর পক্ষেই মানুষ বেশি থাকে। আর বাংলাদেশে ধর্ষকের বিচার সুষ্ঠুভাবে না হওয়ার কারণ হচ্ছে, যারা ধর্ষণ করে তারা কোনো না কোনো ভাবে রাজনৈতিক দল দ্বারা আশ্রিত প্রশ্রিত হন, প্রশাসন দ্বারা হন, অর্থের মাধ্যমে তারা পার পেয়ে যায়। সুতরাং আমি বলবো, যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আমাদের প্রত্যেকের উচিত আইন হাতে তুলে নেওয়া। প্রতিটা ধর্ষিত বোনের বাবাকে বলবো, প্রতিটা ধর্ষিত বোনের হাজবেন্ডকে বলবো, প্রতিটা ধর্ষিতার বাবাকে বলবো, ভাইকে বলবো এবং তার স্বামীকে বলবো, ধর্ষকের বিচার যদি এই সমাজ করতে না পারে, এই প্রশাসন এই আইন করতে না পারে, রাষ্ট্র যদি ধর্ষকের বিচার করতে না পারে, আমরা প্রত্যেকেই আইন হাতে তুলে নেব। ধর্ষকের বিচার আমরা করবো। আমার বোন ধর্ষিত হলে, আমার মেয়ে ধর্ষিত হলে, আমার প্রিয় মানুষ ধর্ষিত হলে, আমার মা ধর্ষিত হলে, আইন আমি নিজের হাতে তুলে নেব। হোক আমার ফাঁসি, আমাকে ক্রস ফায়ার দেওয়া হোক, আই ডোন্ট কেয়ার। আমি এটাতে বিশ্বাস করি, একটা ধর্ষকের এই সমাজে, এই খোলা বাতাসে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুতরাং যখন প্রশাসন ব্যর্থ হবে, আমরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। প্রথমে ধর্ষকে হত্যা করব, তারপর নিজে জেলে গিয়ে আত্মসমর্পণ করবা। অথবা বাংলাদেশে সবকিছু নিয়ে, এত কিছু নিয়ে মব জাস্টিস হয়, সাধারণ একটা ছিনতাইকারীকে মব জাস্টিসের মাধ্যমে মেরে ফেলা হয়। আমি প্রত্যেকটা সমাজের উচিত, প্রত্যেকটা এলাকার উচিত এই ধরনের ধর্ষককে কোনো ধরনের আইনের আশ্রয় নিতে না দিয়ে মব জাস্টিসের মাধ্যমে তাকে হত্যা করা। যদি এই দেশে এই ধরনের অপরাধের বিরুদ্ধে ইসলামী আইন জারি না হয়, তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। এটা আমাদের আবেগ নয়, এটা আমাদের ডিসিশন, জাতীয় সিদ্ধান্ত এখন। কারণ এই সমাজে ধর্ষক আর আমরা একসাথে থাকতে পারি না। যেই সমাজে ধর্ষক থাকবে, সেই সমাজে আমরা থাকতে পারবো না। তাই ধর্ষক আর সাধারণ মানুষ এক সমাজে থাকতে পারে না। তাই আসুন, ধর্ষকের বিরুদ্ধে সবাই মিলে একটা মব জাস্টিস তৈরি করি, যাতে ধর্ষকদের বুকে কাঁপন ধরে। আর আমি বলবো, বাংলাদেশে অন্তত ধর্ষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে হলো, কিছু রকেট প্রজেক্টের জন্য হলো, ধর্ষকের শাস্তি স্বরূপ বাইতুল মোকাররমের সামনে
কোমর পর্যন্ত পুঁতে বা নির্দিষ্ট কোনো স্থানে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এবং সমস্ত ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।